বাংলাদেশ জাতীয় দল বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো আছেন উপস্থিত লোক আটবো আজকের এই সংক্ষিপ্ত সভার সম্মানিত সভাপতি, আমাদের হোয়াইট হাউস এই পাশে দাঁড়িয়ে আমরা যারা এখানে আছেন, আমাদের নেতা কর্মী সমর্থক, এই পাড়া প্রতিবেশী, সবাইকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে এমন একটা সময় আপনারা অপেক্ষা করছেন। আমরা সকলেই ক্ষুধার্ত, তারপরেও কিন্তু আপনারা এই সভার থেকে উঠে যাননি, সকল পরিপূর্ণ অবস্থায় চেয়ারে বসে আছেন। আমাকে আপনারা সবাই চিনেন? কে কে চিনেন? হাত তোলেন তো। কে কে চিনেন? না, আমি যেটা বলি শোনেন, আমাকে আপনারা চিনেন না, ইদানিং চিনেন, কেউ কেউ চিনেন না, এটা না, কিন্তু সকলেই হয়তো বা চিনেন আমার পোস্টার, লিফলেট এগুলো দেখে। কিন্তু ধানের শীষটাকে চিনেন কি সকলে? এটা তো সত্য। এটাকে চিনেন আজকে ৭৯ সাল থেকে আজকে কয় বছর হলো? প্রায় ৫৪ বছর, ৪৭। এই ৪৭ বছর যাবৎ আপনারা আমরা এই ধানের শীষটাকে ধারণ করি নাকি? সকলে ধারণ করি বলেই এই অবেলা অসময় এই হোয়াইট হাউসের সামনে আমরা বসা, এটা না? ওর সাথে পরিচয় বলে আছে বলে ওর জন্য কিছু করা। তা আমার চেয়ে, আমি একজন প্রার্থী হিসাবে এখানে এসেছি, আমার চেয়ে বড় কে? আমি ধানের শীষের আলোতে আলোকিত। কি নিজাম ভাই? আমি কারণের আলোতে আলোকিত। তো ধানের শীষটা যদি আমার ডাইনে ভাইয়ের সামনে না থাকে তো আমি কি বলেন তো? এই যে এত মালা পাই, এত ফুল পাই, এত জিন্দাবাদ পাই, কারণটা কি? ধানের শীষ। এই ধানের শীষটা সকলের স্বপ্নের প্রতীক। এই ধানের শীষটার জন্যই আজকে ১৭ বছর একটি ন্যায়সঙ্গত, একটি নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হোক, এই দাবিটা নিয়েই আমরা ছিলাম। কেউ কবরে গেছি, কেউ বেঁচে আছি, কেউ জেলে গিয়েছি, কেউ বাড়ি ছাড়া ছিলাম, কেউ গৃহ ছাড়া ছিলাম, কেউ ঝাড়ে জঙ্গলে পালিয়েছিলাম, ছিলাম না ভাই? নাকি? আমি ২বার গুলি খেয়েছি। একবার গুলি খেয়ে মারাই গেছিলাম। আমার গুলি খাওয়ার সাথে সাথে আমার নেত্রী ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে হাসপাতালে চলে আসছে। হাসপাতালে চলে আসছে, এসে সমস্ত ডাক্তারকে ডাকছে। এই যে আমার কাছে চলে গেলেন নেত্রী আমাকে দেখতে, এটা বিরল না? অনেকে তাহত হাসপাতালে যায়, কিন্তু উনি শোনার সাথে সাথে, আমি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছি, শোনার সাথে সাথে ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে আমার কাছে চলে গেল আমাকে দেখতে। এই যে কর্মীর প্রতি তার একজন কর্মী বান্ধব, একটা মাতৃসুলভ আচরণ যার মধ্যে ছিল, বিদ্যমান ছিল। আমি দীর্ঘদিন ৪৭ বছরের মধ্যে ৪১ বছর তিনি দলটা করেছেন। আমি আমার সেই কৈশোর জীবনে বাবা মাকে যে সময়টা দিই নাই, সেটা দলকে দিয়েছি। বাবা মাকে যে সময়টা ২০ বছর বয়সে আমি আমার নেত্রীর কাছে অনেকে বলেন না, পীরের হাতে বায়াত হয়, অর্থাৎ আমি আমার সেই নেত্রীর কাছে আমার জীবনের সমস্ত সময়টা তার কাছে অর্পণ করেছি। এই নেত্রী কি আমি জানি। তিনি একটা মা ছিলেন, তিনি বাংলাদেশের অভিভাবক ছিলেন। তার বিদায় মুহূর্তে সেটা প্রমাণ হয় না? তিনি যে মারা গেলেন, চলে গেলেন আমাদের কাছ থেকে। দেখেন কত নিষ্ঠুর ছিল সেই অতীত সরকার। তিনি একটা নির্বাচন চাইছেন কার অধীনে? বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, যে আসে আসুক, আমি আসি, আপনি আসেন, আপনি এই দেশটাকে সিঙ্গাপুর বানাইছেন, পদ্মা ব্রিজ বানাইছেন, এত কিছু করছেন না? তাহলে তুমি নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিলে তো আপনিই আসবেন, এটা না? কিন্তু তিনি যার যারা আমল নামা কিন্তু শেষে চিনে। ভাই, আমার আমল নামার সম্বন্ধে আমি জানি না, যে আমি বললে জাহান নামে যাবো না, কই যাবো? আমি যখন মুসলমান, তো এই জাহান্নাম, আখেরাত, পরকাল এগুলো আমার জানা আছে না? না, নাই। তো যার যার আমল নামার শেষেই তো জানে। তা আমল নামা যাই নাই, ওনারা কোনো তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনটা দেন নাই বলে
তিনটি নির্বাচন হয়েছে, একটা 14 সালের প্রহসনের, একটা 18 সালের মধ্যরাতে, আর একটা আমি ডামি 24 সালের শেষ। সেই আমি ডামির পরে যিনি অপকর্মগুলো করলেন তিনি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি পালিয়ে গেলেন। এখন একটা নির্বাচন আমি শর্ট করে দিই না, কথা আছে, শর্টটা কেমনে করবো? তুমি ওই যে সাইজ সাহেব বললা যে জোর করে করছি, কই সাইজ সাহেব কই? ওনাকে জোর করে করছে, কারণটা কি ভাই? কবরবাসী মামলার থেকে রক্ষা পায় নাই। তো এই দেখে যেই দেশে কবরবাসী মামলা থেকে রক্ষা পায় নাই, সেই দেশে এই সাইজ সাহেব আবার দল করবো, বিরোধী দল, কি বলেন? জোর করে করতে হয়েছে ভালো মানুষগুলো। আবার যারা ছিল তারা পরীক্ষিত, তারা নেত্রীকে ছেড়ে পালা যায় নাই। সে আমাদের অভিভাবক চলে গেলেন না, কথার এই কারণে বলা যে ও বললো এই কথাটা, কিন্তু কবরবাসীরা কিন্তু মামলা থেকে বাঁচে নাই। আবার কবরবাসীরা কিন্তু 3টা নির্বাচনে প্রায় 25 লক্ষ ভোট দিয়েছে, পরিসংখ্যানে পাওয়া গেছে। তা কি ছিল দেশটার অবস্থা বলেন তো? আবার দেশটা সিঙ্গাপুর বানাইছে, আমাদের এখানে নাই, কোনো চিকিৎসা কি বলে স্বাস্থ্য কমপ্লেক্স নাই, তো দেশটা সিঙ্গাপুর বানাইছিল না, কি বলেন? আমাদের এই যে এই খালটার সেচ ব্যবস্থা করা দরকার। আমাদের আরেকটা ইউনিয়ন পরিষদ নাই, কিন্তু দেশ তো সিঙ্গাপুর। যাই হোক, আমরা দেশটাকে সিঙ্গাপুর বানাবো না। আপনারা ভোট দিলে দেশটাকে সিঙ্গাপুর বানাবো না, আমার নেতা তারেক রহমান বানাবে না। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা শক্তিশালী রাষ্ট্র, সমৃদ্ধশালী রাষ্ট্র করবে, যেখানে থাকে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা, যেখানে থাকবে আমাদের বাঁচার অধিকার, যেখানে কবরবাসীরা ভোট দিতে আসবে না, যেখানে কবরবাসীরা মামলার আসামি হবে না, যেখানে একটা ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সে কারণেই আগামী দিনের 12 তারিখে নির্বাচন। আপনারা ভাই 12 তারিখে নির্বাচন, আমি তো প্রার্থী হিসাবে আসছি। ওই যে আমি আগেই বলছি যে আমি আলোকিত ধানের শীষ দেয়া, তা আমার চেয়ে বড় যখন ধানের শীষ, তো আপনার ভোট কেন্দ্রে গিয়ে কিন্তু আমারে দেখবেন না, ভোট কেন্দ্রে গিয়ে দেখবেন ধানের শীষ, নাকি? আমার কিন্তু কিছু থাকবে না, গিয়ে দেখবেন ধানের শীষকে। তা আমাদের ওভারঅল আমাদের কাছে বড় তো ধানের শীষ। আপনারা ধানের শীষে ভোটটা দিবেন ইনশাআল্লাহ। ধানের শীষে ভোটটা দিলে আমি মাধ্যম মাত্র, আমি ঋণী হব আপনাদের কাছে। আপনাদের এই ঋণ পরিশোধ করব। আমাদের আগামী দিনের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তা, আমাদের এই হাসপাতাল, এখানে একটা চিকিৎসা কেন্দ্র দরকার, এখানে একটা ইউনিয়ন পরিষদের দরকার, এই খালটা করা দরকার। এই কাজগুলো আমি আবার করব। এইটাই থাকবে আমাদের আপনাদের প্রতি প্রতিশ্রুতি। আগামী দিন আমরা যেন সুন্দর বাংলাদেশ গড়তে পারি। আর বক্তব্যটা রাখবো না। আমরা একটা মাদকমুক্ত রাষ্ট্র পরিণত করতে চাই, একটা সন্ত্রাসমুক্ত রাষ্ট্র পরিণত করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে তার দিকটি ধন্যবাদ প্রদানের জন্য আমি সকলকে অনুরোধ করবো, আজকে যে অডিয়েন্স নিজ নিজ চেয়ারে বসুন, আপনাদের খাবারগুলো আমাদের